প্রতি মুহূর্তে বার্তা কক্ষে আসে অসংখ্য তথ্য-উপাত্ত, আর সেই তথ্য-উপাত্তগুলো বিশ্লেষণ করেই তৈরি হয় এক একটি সংবাদ। গুরুত্ব বিবেচনায় সেই সংবাদই হয়ে ওঠে আলোচিত ঘটনা কিংবা শীর্ষ খবর। প্রতিদিন ঠিক এই সময়টা আমরা হাজির হয়ে যাই দেশ টেলিভিশনের পর্দায় উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জি রয়েছি আপনাদের সঙ্গে। জানিয়ে দিতে চাই আজকের আলোচনার বিষয়বস্তু সংলাপ কতটুকু সফল হবে। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। সেই সঙ্গে আরও আছেন কাজিম রেজা, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছে। আমরা সংলাপের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাই। আমরা যেমনটি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপ শেষ করে বললেন যে আমরা আর বিরাজনীতিকরণ দেখতে চাই না, -2 দেখতে চাই না, আমরা মৌলবাদ দেখতে চাই না, জঙ্গিবাদ দেখতে চাই না, আমরা একটি উদার গণতন্ত্র দেখতে চাই। সংলাপ কতটুকু সফল হবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই কথাগুলি কিন্তু সে ওইখানে বলে নাই, আলাদা একটা মিটিংয়ে বলেছে। আর মিটিংয়ে যেগুলো বলেছে সেটা হচ্ছে তারা নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবং সেখানে নির্বাচনের তারিখ সহ আর কি। তারপরে আপনার বলেছে যে নির্বাচন আইনটা বাতিল করে, নির্বাচনে কমিশন যে নিয়োগ করার ক্ষেত্রে যে আইন বাতিল করে নির্বাচন কমিশন নিয়োগ দিতে বলেছে। বিতর্কিত লোকদেরকে যাতে কোনো কমিশনের দায়িত্ব না দেওয়া হয় এটা চেয়েছে। তারপরে আপনার নির্বাচন এইটাই আর কি মূলত। আর জামাতের সাথে আলোচনা হয়েছে, এখনও নিউজটা পাওয়া যায়নি। তবে জামাতের প্রথম যেটা পাওয়া গেছে তারা নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশি। এই হলো দুটো আলোচনার তো এটা আসলে কিন্তু এটা সংলাপ নয়। যেটা নির্বাচন কমিশন থেকে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছিলেন যে 6টা যে কমিশন করা হয়েছে সংস্কার কমিশন, এইটার অগ্রগতি সম্পর্কে ব্রিফ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য বিষয়ে আলোচনায় আসতে পারে। তো এখন 9টা রাজনৈতিক দলের সাথে আজকে বৈঠক হবে, তাতে করে আধা ঘন্টা করে সময়। এই আধা ঘন্টায় তো কোনো সংলাপও হয় না, আলোচনাও হয় না। এটা আসলে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অনেকটা ব্রিফিংয়ের জন্যই ডাকা হয়েছে, তার ভিতরে ফাঁক দিয়ে যে যতটুকু পারে বলে দিয়ে আসতেছে। এখন ধরেন এই যে বিএনপির যে টিম গেছে তারা তাদের প্রস্তাবটা রেখেছে, আর তাদের একটা রেডি প্রস্তাব আছে 31 দফা যে সংস্কার প্রস্তাব, তারা যে 23 সালে দিয়েছিল 22 সালে। তো এটা তো বুকলেট আকারে দিলেই তাদের সব ইয়েটা আসে। এখন তাদের মুখ্য দাবিটা হচ্ছে ইলেকশনের রোডম্যাপ দিয়ে তাদের ইলেকশনটা হচ্ছে অগ্রাধিকার। এটাই আমি যেটা বুঝেছি, এইটাই ব্যাপার। তা আমার মনে হচ্ছে যে এখন যে মানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার যে আপনার যে সংস্কারের যে এরিয়াটা তৈরি করেছে, এটা তো সংস্কার তো চলমান বিষয়। যেমন আমি আগেও বলেছি যে মানুষের 53 বছরে দেশ স্বাধীনতার পর থেকে অনেক সূচকে এগিয়েছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়েছে, এটা বলাই হয়। এবং দেশে গণতন্ত্র নাই। সুতরাং সংস্কার করলে তো মানুষের মনোজগৎ, আপনি দেখেন যে এই ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পরে যাকে ধরে তারই 1000 কোটি, যারে ধরে তারই 1000 কোটি। এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রশাসনে বসেছে তাদেরও বিভিন্ন সময় শুনতে পাচ্ছি যে টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ মানসিকভাবে এটা হয়ে গেছে। আবার সরকারের ভিতরে যেখানে আপনি ধরেন আপনার প্রশাসন ক্যাডার আর বাইরে আছে 25টা ক্যাডার। এখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বসেই রাজনৈতিক দলগুলোর সাথে বসে কোনটা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা যায় এটা শুরু করে একটাকে বিপ্লব হিসেবে ধরে নিয়ে যদি দ্রুত কাজ করতো তাহলে এই ভ্যাকুয়ামটা তৈরি হতো না। এখন তো বেশ স্রোতগতি, মানে একটা বিপ্লবের মাধ্যমে একটা ধরেন অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার ক্ষমতা আসলো, এর গতি তো স্লো, 2 মাস হয়ে গেল, কিন্তু কোনো জায়গায় কোনো শৃঙ্খলা আসছে না। বাজারে ধরেন পণ্য আপনার খাদ্যপণ্য তো স্ফীতি আপনার প্রায় 14% মতো উঠে গেছে, 14% উপরে 15%। তো মানুষ তো অসহায়, আইন শৃঙ্খলা বাহিনী বিধ্বস্ত, সরকার ঠিক মতো চলছে না, মিনিস্ট্রিতে কাজ করে 2-3 জন, আর বাকিগুলো খালি আপনাদের টেলিভিশনে এসে বক্তৃতা দিচ্ছে। ওই মিনিস্ট্রিতে কোনো অগ্রগতি দেখি না। এখানে এর বাইরে একটাই আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সে
মোটামুটিভাবে ভালো অর্থনীতিটা, আমার ধারণা এই শ্রীলঙ্কা ব্যাংক্রাফ্ট হয়ে গেছিল, দেউলিয়া হয়ে গেছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর শ্রীলঙ্কার অর্থনীতিকে টেনে তুলেছে। আমার বিশ্বাস যে প্রফেসর ইউনূসের যে ইমেজ সারা বিশ্বে এই জাতিসংঘের আপনার অধিবেশনে যোগ দেওয়ার পরে তার সাথে দেখা করার জন্য লাইন লেগেছে। হ্যাঁ, তার এত সব দেশের লোক তার কাছে দেখা করতে চায়। আর আমাদের আগের সরকাররা তো সিঁড়িকোটে বসে থাকে, কত চেষ্টা করে ছোটোখাটো দেখা করে। আপনি দেখেন এই আমেরিকাতে জাতিসংঘেতে গিয়ে নিউ ইয়র্কে আপনার প্রায় $3.5 বিলিয়ন অনুদান এবং প্রতিশ্রুতি পেয়েছে। আমাদের যে ব্যাংক রিজার্ভ যে ছিল নেট রিজার্ভ $16 বিলিয়ন নেমে গেছিল। এটাও কিন্তু এখন প্রবাসীরা টাকা দিচ্ছে। আমার বিশ্বাস যে হ্যাঁ, অর্থনীতিটা আগাবে। কিন্তু এটা ঠিক যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনার নির্বাচনের রোডম্যাপ সংস্কার এটা যদি ক্লিয়ার না করে, তাহলে যেখানে একটা কথা আছে কিন্তু এই যে আপনি যেমন বললেন মির্জা আলমগীর সাহেব যে বলছে, কথাটা কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। রাজনীতি ভ্যাকুয়াম তৈরি হলেই কিন্তু যেমনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলল যে বিরাজনীতিকরণ -2 চাই না, এই আশঙ্কাটা হচ্ছে কেন? না, আশঙ্কা হচ্ছে ধরেন যে যাই বলুক, এই যে ধরেন আজকে আমি ভিডিও করলাম 2টা, শেখ হাসিনা এখন শোনা যাচ্ছে টাইম একটা ম্যাগাজিনও করছে যে সে তো ফিরতেই পারে, যদি ফেরে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় ফিরবে। আর আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ক্ষমতায় আসে নাই, এবং অধিকাংশ দেশের ফ্যাসিস্ট সরকারের দল আপনার তাদের দল নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে কিন্তু এরকম হচ্ছে, কারণ হচ্ছে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবী সরকার হিসেবে কাজ করবে, দ্রুত কাজ করবে, সেটা তো হচ্ছে না। আবার রাজনৈতিক দলের ভিতরে যারা সব মিলে, ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো মিলে যে সংগ্রামটা করেছে, আপনি দেখেন বিএনপি এবং জামায়াতের কথার ভিতরে কিন্তু বড় 2 দল, এখন তো বড় 2 দল মাঠে, আওয়ামী লীগ নাই, তো তাদের ভিতরে কথার কিন্তু ফারাক আছে। জানেন এই বৈঠকের বিএনপি বলে আসলো আমরা দ্রুত নির্বাচন চাই, আর জামাত বলল যে নির্বাচনের আগে সংস্কার দরকার। এই যে একটা গ্যাপ, অর্থাৎ ধরে নিতে পারি যে জামাত ইসলাম তারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে না, বিএনপি নির্বাচন চাচ্ছে। এখন যেটা বললেন, ধরেন আমি একটা টেলিভিশনে বলে ফেলছি, এখনও বলি যে ধরেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ফিরতেছে না, তার বিরুদ্ধে মামলাও আছে। এখন আমাদের দেশটার আসলে রাজনীতিটা হয় কি, অনেক পরাশক্তি এখানে ওয়ার্ক করে, নানাভাবে ওয়ার্ক করে। এখানে দেখেন আর্মির সহযোগিতায় এই ছাত্র আন্দোলনটা সমাপ্তি হলো, নাইলে ওই 5 তারিখে যদি আর্মি সাইড দিত, অর্থাৎ স্বৈরাচারী সরকার প্রধান যদি যে হুকুম দিয়েছিল যত খুন করা লাগে সরকারে রাখো, ওইটা যদি করতো অন্তত 10,000 আরও লোক, মিনিমাম 10,000 লোককে মারতে হতো। কিন্তু আর্মি কিন্তু একটা গুলি ফুটায় নেই শেষে, যার ফলে বরংস বিভিন্ন জায়গায় দেখা গেছে ব্ল্যাঙ্ক ফায়ার করে যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী এবং পুলিশ বাহিনীদেরকে নিরস্ত্র করেছে। সুতরাং আমরা তো এইটা রক্ষা পেয়েছি, একটা রক্ষা পেয়েছি। এখনও কিন্তু দেখেন আর্মি প্রধান চিফ কিন্তু কথা বলছে, ধরেন আর্মি চিফ বলেছে যদিও তিনি এখতিয়ার নয়, তিনি কিন্তু 18 মাসে নির্বাচন মধ্যে হবে এরকম একটা কথা বলেছিল। আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছে সংস্কার হলে নির্বাচন হবে, তারিখ তো আমরা দেব। হ্যাঁ, তারিখ তো ওনারাই দিবেন। এখন যদি ওনারা যদি সরকারটাও ঠিক মতো সব অগোছালো চালাতে পারবে না, আবার যদি দেখা যায় যে সেনা প্রধানও কথা বলে, তাহলে তো ভ্যাকুয়াম তো তৈরি হবে। রাজনৈতিক দলরা যদি অসন্তুষ্ট থাকে তো একটা তো রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে, সেখানে তো যে কোনো অনুপ্রবেশ ঘটতে পারে। রাজনৈতিক যেখানেই শূন্যতা হবে সেখানে তো থার্ড পারসন আসতে পারে। এখন আপনি বাকিটা বুঝে নেন। সুতরাং আমাদের এটা ঠিক যে এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করে একটা নির্বাচনমুখী আসলে এই মুহূর্তে কি কি সংস্কার জরুরি সেই আলোচনায় ফিরতে চাই। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে জনাব কাসিম রেজা। আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে সংস্কার ইস্যুতে কিন্তু রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক চলছে। সেই জায়গা থেকে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার আজ সংলাপ হলো, এর মধ্য দিয়ে স্বস্তি ফিরল কি? প্রথমত হলো মানুষের কাছে প্রথম 2টো জিনিস নিয়ে খুব যেটা মানুষ ভাবে, একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেজন্য নিরাপদে এই শহরে যেখানে সে আছে বা দেশের সে ঘুমোতে পারে এবং ঘুম থেকে উঠতে পারে।
আরেকটি হলো দ্রব্যমূল্য কমানো। এটা একটা খুব বড় ব্যাপার। আজকে যে বাংলাদেশ ব্যাংক গভর্নর সাহেব, তারপরে আমাদের অর্থনৈতিক উপদেষ্টা আর একজন প্ল্যানিং কমিশনের যে উপদেষ্টা, ওনারা মিলে ব্যাংকিং খাতটাকে মোটামুটিভাবে একটি অর্গানাইজ করে ফেলছে এবং সেইভাবে তারা যখন এটা সংগঠিত করতে পেরেছেন, সেটা দেখে বিদেশি যারা বিনিয়োগকারী বা বিদেশিদের মধ্যে আস্থাটা আসবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমাদের রিজার্ভের পরিমাণ কতটুক আছে না আছে তার তুলনায় আমাদের ভাবতে হবে যে আমাদের রিজার্ভ হিসেবে আমাদের যে ডলার, আমাদের ডলারের মতো এরকম একটি যেটা খুব আকাঙ্ক্ষিত একটি সম্পদ আছে, সেই সম্পদের নাম ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস নিজেই তার যে অবস্থান, সে অবস্থান আমাদেরকে খুব আশ্বস্ত করে এবং সেটা জাতিসংঘে সেটা প্রতিফলিত হয়েছে। সেটা খুব বড় ধরনের ব্যাপার, মানুষের আস্থাটা খুব বড় ব্যাপার। এইখানে যে সংলাপের কথা, সংলাপ তো চলছেই। এই যে পত্রিকায় যে কথাগুলো আসছে বা আজকে যে আসলো সরাসরি দেখা সাক্ষাৎ, তারপরে এইটা আমরা মানতে রাজি না, সেনাবাহিনী প্রধান, দেশের মধ্যে সবাই কথা বলছেন, সবার অবস্থান আছে। আমরা সঠিক খবরটি হয়তো যেটা যেটা বলা হলো যে একটু আগে যে তারা আলাদা বসছেন, হ্যাঁ তারা আলাদা বসবেন, তো বসে অনেক কথাই বলবেন যেটা বাইরে আসবে না। এটা রাজনৈতিক দলের, রাজনৈতিক ব্যক্তির এবং রাজনৈতিক যে প্রক্রিয়া তারই অংশ। আমি এর মধ্যে শুধু একটা কথাই বলতে চাই, আজকে এই সকল কথার মাঝে আজকে মনটা আমার খুব খারাপ ছিল ডক্টর বি চৌধুরীর মৃত্যুতে, এবং এই মৃত্যুটা আমাদেরকে খুব দেশে একটা বড় ধরনের চিকিৎসক যিনি আন্তর্জাতিক মাপের, এই শূন্যতাটা আমাকে খুব ব্যথিত করেছে। আজকে প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টির চাইতেও দেশে পুরা নগরীর মধ্যে দেখবেন যে পানি আটকে আছে, এবং পানি আটকানো নিয়ে একসময় যেখানে ছিলেন একজন তাপস সাহেব, তিনি 2 বছরের মধ্যে এটা নাকি কমপ্লিট করে ফেলবেন, কোথাও পানি আটকাবে না। অনেকগুলো বছর তো পার হয়ে গেল, বরং এখন আরও বেড়েছে। সাধারণ মানুষ কোথায় যাবে, স্কুলের বাচ্চারা কোথায় যাবে? প্রতিদিন তারা ভিজে ভিজে আসে, ভিজে ভিজে যায়, এবং তারা যখন যাবে তাদের জন্য মা যে ডিম আনবে খালি ডিম আলিকে কিনতে পারছে না। সবগুলোতে একটার সঙ্গে আরেকটা জড়িত। এই জিনিসগুলোও ভাবা দরকার। আমি মনে করি এই জিনিসটা পাশাপাশি যে সংলাপ যেটা চলছে, সেই সংলাপ তো আগুয়ান বা সংলাপ অগ্রগামী, সংলাপের বিষয়টিকে নিয়ে বেশ কিছু কথা আসবে সামনে। আর ডক্টর ইউনূস যেহেতু তিনি রাজনীতিবিদ নন, তবে তিনি একজন খুব ভালো শ্রোতা, এবং যিনি জিনিসটা মানে খুব শীর্ষস্থানে থেকে উনি জিনিসগুলো বোঝার চেষ্টা করছেন এবং তার কাছে যাচ্ছেন। যাকে পানিতে চুপ খাওয়ার কথা ছিল, এখন তিনি মানুষকে চুপ দেওয়ার মতো অধিকারী। এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ তিনি 2টা অবস্থান দেখেছেন, এই 2 অবস্থান থেকে মিলিয়েই উনি কিছু একটা খুব দ্রুতই করবেন, এটা আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ। আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে নির্বাচনমুখী সংস্কার আসলে কোন কোন ফিল্ডে করা উচিত? না, দেখেন, নির্বাচন কমিশন সংস্কার দরকার। এখন নির্বাচন কমিশনের বিএনপি আজকে যেটা উত্থাপন করেছে, নির্বাচন কমিশন যদি সংস্কার করতে নেয়, এটা নিয়ে তো সব দলের আলোচনা করতে হবে। আবার আপনার উপদেষ্টা পরিষদের সাথেও আলোচনা হবে, সময় সাপেক্ষ। এই জন্য বলছে যে আইনটা আছে, যে আইনে ইলেকশন কমিশন নিয়োগ দেওয়া হয়, সেই আইনটা স্থগিত করে বলছে যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কনসেনসাসে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া। হ্যাঁ, এটা হলো শর্টকাট রাস্তা, এটা দেখাইছে। এখন ধরেন সংস্কারের কথা যদি বলেন, তাহলে নির্বাচন কমিশন আইনটা তো সংস্কার করতে হবে। হ্যাঁ, 1। 2 নম্বর হচ্ছে প্রশাসন এবং পুলিশ বাহিনী। এই 2টা জায়গায় তো সংস্কার লাগবে ইমিডিয়েটলি ইলেকশনের জন্য, কারণ আপনার এই 2টা জায়গায় ইলেকশনের সময় লাগবে, ইলেকশন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনও টমাতে ভুগতেছে পুরোপুরি, কারণ তারা এখনও ঘুষ খাওয়া শুরু করে নাই। কারণ আমার এলাকায় আমি জিজ্ঞেস করলাম যে আমাকে চেনে সবাই, গোপনে বলে দেয় যে দোকানপাটে চাঁদাবাজি হচ্ছে। আগে পুলিশ আর সরকারি দলের, আগের সরকারি দলের ছাত্রলীগ যুবলীগ চাঁদার সমান সমান ভাগ করত। এখন বলতেছে, কানে কানে আমাকে বলে দিল যে পুলিশ আপাতত চাঁদা নিচ্ছে না, এখন অন্য দল এসে ভিড়ে চুক্তি করছে তারা যে পুলিশ যখন আসবে তখন আগের সরকারি দল চলে যায়, এদের সাথে ভাগ হবে। আপনি দেখেন এই যে পণ্যমূল্যের দাম, ধরেন এই শুরু থেকে মানে আপনার ধরেন আমাদের এই পণ্যের খাদ্য পণ্য যেগুলো আমদানি হয়, এই ব্যবস্থাপনাটা আপনার রাজনৈতিক দলও সংস্কার ঠিক মতো করতে পারে নাই, ব্যবস্থাপনা এরা আরও পারছে না। এরা
মনে হয় এটা প্রকৃতির উপর ছেড়ে দিয়েছে, কোনো ব্যবস্থাপনা নাই। মার্কেট তো হু হু করে বাড়তেছে, একটা ডিমের দাম এখন 15-16 টাকা। একটা গরিব মানুষ তো ডিম চোখেই দেখে না এখন। ডিম হলো সবচাইতে হলো গ্রাম দেশেও ডিম, কিছু না থাকলে ডিম আনো, এখন তো ডিম কিনতেই পারেন না কেউ। মাছের বাজার, শাক সবজি 80 টাকার নিচে নাই। হ্যাঁ, এটা কি করে গরিব লোক বাঁচবে বলেন? আমরা বলি যে আমাদের দেশের অনেকেরই আগের সরকার বলতো যে কেউ তো না খায় মারা যায় না, কারো অভাব নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরিসংখ্যান ব্যুরোর হিসাব 5% লোকের হাতে আপনার 41% অর্থ সম্পদ চলে গেছে। হ্যাঁ, তারা তো সব এখন দেশান্তর, টাকা পয়সা পাচার করে দিয়ে চলে গেছে। তো বাকিরা তো সব গরিব। হ্যাঁ, আমরা যারা আছি তারা তো একদম মধ্যবিত্তের থেকে গরিব এই দেশে এখন পড়ে আছি, আর টাকালারা সব কিন্তু কেটে পড়ছে। আপনি বলেন, এই যে সরকার বসলো, বসার সাথে সাথে তো শুধু আইজিপি একটা নিয়োগ দিয়ে যদি বলে দিত বর্ডার সিল করো, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার যে চলে গেল, আপনি বলেন তো একটা সংগঠক কি গ্রেপ্তার হয়েছে? ডানিবার লোকজন গ্রেপ্তার হচ্ছে, এমপি টেমপি। আপনি বলেন একটা শেখ হাসিনার পরিবারের একটা লোক গ্রেপ্তার হয়েছে? হয় নাই। এখন ভারতে বসে বসে আওয়াজ মারতেছে। সেখানেও তো প্রশ্ন আসার জন্য ভেবে আজিজ, তাহলে কারা এখনো স্বৈরাচারের পক্ষে হয়ে কাজ করছে, তাদের আশ্রয়দাতা কারা? প্রশ্নটি রাখছি আপনার কাছে, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব কাজিম রেজা, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন তাদের তাড়াতে না পারলে সরকার কোনো কিছু করতে সক্ষম হবে না। হ্যাঁ, কথাটার মধ্যে যৌক্তিকতা এই ধরনের, যেমন একটা খুব একেবারেই চোখা দৃষ্টান্ত বলা যাবে, যেটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে, যেটা আমরা অনেকেই ভাবি না, যে সাবেক প্রধানমন্ত্রী উনি ভারতে পালিয়ে গেলেন একটা দেখা গেল হেলিকপ্টারে, অথচ আবার দেখা গেল C-130 তাকে নিয়ে গেছে পরিবহন বিমানে। C-130 একটা মিলিটারি পরিবহন বিমান। সেই বিমানের মধ্যে আপনার 5 ট্রাক বোঝাই পণ্য নিতে পারে। এটা হলো মানে 5 টন করে 25 টন কমপক্ষে। তাহলে এমন কি জিনিস গেল? তার সঙ্গে তো নিশ্চয়ই খাট যাবে না, তার সঙ্গে তো নিশ্চয়ই আপনার সোফা যাবে না, এটা প্রশ্নই ওঠে না। তাহলে এমন কি জিনিস গেল যে সম্পর্কে কোনো রকমের কোনো বিবৃতি নাই? মানুষের মধ্যে কিন্তু এটা আছে। তাহলে কি এমন কোনো ধরনের যোগ সাজস হচ্ছে যেটা রাষ্ট্রীয়ভাবে গোপন করা হচ্ছে বা বলা হচ্ছে না? সেটা তো আমাদের সেনাবাহিনী আমাদেরকে জানানো উচিত, বা ISPR এর মাধ্যমে জানানো উচিত কি কি উনি নিয়ে যেতে পেরেছেন এবং নির্বিবাদে কি কি নিয়ে যেতে দেওয়া হলো, এবং যদি নিয়ে যেতে দেওয়া হয় সেটা কি ঠিক হয়েছে কিনা। যেমন গণভবনে লোকজন যখন গেল, প্রচুর ডলার পাওয়া গেছে এবং সেই ডলার ব্যাগের মধ্যে ছিল। সেই ডলার মানে কম ডলার, তাহলে বেশি ডলার কি C-130-তে গেল? এবং C-130-র মধ্যে তো এত ডলার হলে তো দক্ষিণ এশিয়া সব টাকা নিয়ে গেছে, তো সেটাও তো আবার যুক্তিসঙ্গত হবে না। তাহলে এই জিনিসগুলো তো বলা উচিত, এটা তো হোয়াইট পেপার দিয়ে বলা উচিত, শ্বেতপত্র দিয়ে বলা উচিত। এই জিনিসটা কিন্তু খুব বড় ধরনের একটা মিস হয়ে যাচ্ছে, এবং এটা যদি না হয় মানুষের মনে কিন্তু উদ্বেগ আছে যে বেশ কিছু গোপনে কারবার হচ্ছে, এবং গোপন কারবারে এই কথাগুলো আসে। এটা কিন্তু আপনারা এখানে কে কী দিয়ে চলেন? আমি সাধারণভাবে রিক্সায় চড়ি না, আমি বাসে চড়ি। আমার বাসার যে গাড়ি আছে সেই আমি গাড়িতে চড়তে পছন্দ করি না, এই কারণে যে গাড়িতে চললে অনেক জায়গা নষ্ট হয়, রাস্তার মধ্যে জায়গা নষ্ট হয়। তার তুলনায় একটা বাসের মধ্যে অনেক জায়গা কম লাগে, এবং বাসের মধ্যে যত যাত্রী নিতে পারে সেই তুলনায় জায়গা কম লাগে, ফলে মানুষের আলাপগুলো শোনা যায়। মানুষের এই আলাপগুলো খুব জরুরি, খুব মানুষের এই জিনিসগুলোর মধ্যে দিয়ে মানুষের যেটা এককালে রেস্তোরাঁর মধ্যে হতো, এখন রেস্তোরাঁতে মানুষের মধ্যে যখন সরকারের সমালোচনা, এটা কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে এবং ইতিবাচকভাবে দেখতে হবে। এমনকি ডক্টর ইউনূসের নামেও যদি কোনো সমালোচনা হয়, তাহলে সরকার প্রধান সম্পর্কে এই দেশের লোক অকপটে কথা বলতে পারছেন, যে সেটাই তো আমার স্বাধীনতার গ্যারান্টি, এবং এই গ্যারান্টি আজ থাকলেই দেশ চলবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ। বারবার ষড়যন্ত্রের প্রসঙ্গ আসছে, বারবার শোনা যাচ্ছে সেক্রেটারিয়েট কুয়ের কথা, বারবার শোনা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের কথা। নেপথ্যে কি চলছে? দেখেন, আপনি যে প্রশ্ন করেছেন যে স্বৈরাচারের যেমন ভূত বিএনপির থেকে বলে, অনেকেই বলে। আপনি দেখেন
স্বৈরাচার দেশে নাই, সচিবালয়ে ঢোকেন স্বৈরাচার পাবেন। আপনি বলেন বণিক বার্তায় একটা রিপোর্ট ছাপা হয়েছে, এক্সক্লুসিভ রিপোর্ট, প্রশাসন ক্যাডারের 95% হচ্ছে স্বৈরাচারের দোষর। এখন তার বাইরে তো এই সরকারও যেতে পারছে না, যাচ্ছে না, চেষ্টা করে নাই। আপনি যেখানে এই প্রশাসন ক্যাডারের বাইরে 25টা ক্যাডার আছে যাদের দিয়ে কাজ চলতে পারে না, সব সরকারই মনে করে ওই প্রশাসনের ক্যাডার লোকই পারে, হ্যাঁ, সব জায়গায় বসাচ্ছে। এবং সব জায়গায় যেহেতু তারা আমলা, তারা সরকারের সাথে তাল মিলিয়ে বসে পড়তেছে সেখানে। ধরেন একটা উদাহরণ দিতে পারি, ধরেন আইন কমিশন, তথ্য কমিশন, সেখানে যে কোনো একটা জ্যেষ্ঠ সাংবাদিক বসতে পারে, সেখানে একটা আমলা বসায় দিছে, রিটায়ার আমলা বসায় দিছে। তো এরা তো চেষ্টাও করতেছে না। আমার কথা চেষ্টা, আপনি যেটা বললেন, আপনার 15ই আগস্টে 32 নম্বরে শেখ হাসিনা টেলিফোন করে বলে দিছিল তোমরা ওখানে যাও, ফুল দেওয়ার নামে গণঅভ্যুত্থান ঘটাও। ছাত্ররা এটা রুখে দিয়েছে। এরপরে আপনি দেখেন আপনার সেক্রেটারিয়েটে আনসাররা ঘেরাও করলো, হ্যাঁ, আনসাররা দাবি দেওয়া নিয়ে ঘেরাও করলো, অর্ধেক আনসার সচিবালয়ে ঢুকে পড়লো, হ্যাঁ, আর অর্ধেক আনসার বাইরে থাকলো। এবং এইখানে আনসাররা কয়েকদিন ধরে প্রায় 8000-এর মতো আনসার সারা দেশ থেকে মোবিলাইজ কে করলো, এক। দুই হলো আনসারদেরকে আমি জিজ্ঞেস করছি যে আপনারা এই যে এত লোক হোটেলে বা দেখেন, হোটেল ভাড়াকে দেয়, কথা বলে না, নতুন ড্রেস পেলেন কোথায়, হ্যাঁ। তো এটাও তো একটা প্রতিবিপ্লব ছিল। যখন আপনার সরকারের পক্ষ থেকে দাবি মানা হলো, এক পক্ষ বললো দাবি আমরা প্রোগ্রাম উইথড্র করলাম, আর এক পক্ষ বললো মানি না, মানবো না, বসে পড়লো। তখন ছাত্রও গেল, ওখানে আর্মিও ছিল, তাদেরকে জেলে ঢুকাই দিছে। আর সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে ষড়যন্ত্র এখনো চলমান? তারপরে বিচার বিভাগ, এই প্রথম দেখেন বিচার বিভাগে প্রধান বিচারপতি, আগের প্রধান বিচারপতি ডেকেছিল, বিচারিক কু হওয়ার কথা ছিল, সেটাও রুখে দিয়েছে ছাত্ররা। সুতরাং এখন ছোট 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 সব জায়গায় চেষ্টা হচ্ছে। ধরেন গার্মেন্টসে প্রথম দিকে দেখা গেছে বাইরের লোক, হ্যাঁ, এটা তো হয়েছে তো। এবং বিজেপির লোকও বলতেছে যে হ্যাঁ, গার্মেন্টস আমাদের 80% এক্সপোর্ট করে। গার্মেন্ট যদি আপনার এখন শীতের সময় এক্সপোর্ট হবে, গার্মেন্ট যদি তছনছ করে দেওয়া যায়, তাহলে তো পার্শ্ববর্তী আসে দেশ, ধরেন ইন্ডিয়া আছে, ভিয়েতনাম আছে, পার্শ্ববর্তী দেশগুলো উপকৃত, তাদের কাছ থেকে বার। এবং এই প্রসঙ্গে নিশ্চয়ই এই প্রসঙ্গটিও খুব যৌক্তিক যে আসলে কোন ক্ষমতা বলে বা কাদের আশ্রয় প্রশ্রয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী দেশ ত্যাগ করতে পেরেছে? না, সেটা তো হচ্ছে যে ধরেন আপনার এটা তো যে সরকার আছে তাকেই দায়িত্ব নিতে হবে, তাকেই দায়িত্ব নিতে হবে। যে সরকার বসার সাথে সাথে আমি আগেই বললাম যে বর্ডার এবং পোর্ট সিল করা উচিত ছিল, করে নাই তো, তারা তো চলে গেছে। দুই একজন ওই যে বিচারপতি মানিক, তাকে তো সে কন্ট্যাক্ট করছে যারা পাচারকারী, 15,000 টাকা, সে নিজেই বলছে ধরার পরে 15,000 টাকা দিয়ে ওপারে ভারতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা খেয়াল করছে হ্যাঁ হ্যাঁ এর কাছে তো টাকা আছে, তখন ফেরত নিয়ে আইছে, আইনে পিঠায় অসুস্থ বানায় কলা পাতার উপর শোয়া চলে গেছে তার টাকাগুলি লয়ে। তারপরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না সে ওপারে গেছে। অনেকে বলে যে পাহাড় থেকে গড়ে পড়ছে, এইসব ভুল কথা, তাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে। কারণ তার কাছে $3,000 ছিল, এটা যখন পাচারকারী টের পাইছে তখন তারা মেরে ফেলছে। তো এরকম যাকে ধরছে তারা সবাই তো টাকা নিয়ে গেছে। ধর এই যে হেলিকপ্টারে কাজিম ভাই বললো, হেলিকপ্টারে আরও হেলিকপ্টার নিয়ে ইস্যু আছে, আরও অনেক কথা আছে। তো এটা তো সেনাবাহিনীর তরফ থেকে হেলিকপ্টারে উঠানো হয়েছে এবং সেনাবাহিনী তাকে পার করে দিয়েছে, কিন্তু এ ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা কিন্তু এ পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি। এবং এই হেলিকপ্টারটা যখন বর্ডার পর্যন্ত পাস করছে তখন ওখানে একটা রাডারের যন্ত্রের ব্যাপার আছে, সেটা খেয়াল করে হেলিকপ্টার দেখা যায় নাই, হেলিকপ্টার উড়ে গেছে, হেলিকপ্টার দেখা যায় না, এইভাবে এত নিরাপত্তা দিয়ে নিয়ে চলে গেছে। তো হেলিকপ্টার সম্পর্কে ব্যাখ্যা তো দেয় নাই। তারপরে ধরেন যখন আপনার এর মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে জনাব এ বি আজিজ। আরও একটি প্রাসঙ্গিক প্রসঙ্গ হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে ভারত কি সমীকরণ করছে এই মুহূর্তে, প্রশ্নটি আবারও রেখে যাচ্ছি আপনার কাছে। বিরতির সময় হয়েছে দর্শক, দেশ সন্ধানের পর্যায়ে বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা, ফিরছে আলোচনায়। জনাব এ বি আজিজ, এই মুহূর্তে আওয়ামী লীগকে নিয়ে ভারত কি সমীকরণ করছে? ভারতে দেখেন সমীকরণ, আমেরিকায় পররাষ্ট্রমন্ত্রী ভারতের গেছিল, তাকে জিজ্ঞেস করছে, টাইমে ছাপা হয়েছে,
আমাদের পত্রিকাগুলো ছাপা হয়েছে, এটা বাংলা। সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে, সেটার কোনো উত্তর না দিয়ে তারা বলছেন না উনি দেশে থাকবেন না। এবং রিপোর্ট আসছে যে তাকে অতি দ্রুত, বলছে যে অতি দ্রুত ভারত থেকে উনি যাবেন, তবে দেশের নাম বলে নাই, অনুমান কাতারে যাচ্ছে, সে ভারত থেকে চলে যাচ্ছে। ভারতও তাকে রাখতে পারবে না, তার বিরুদ্ধে মামলা হয়েছে আপনার মানবাধিকার আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে, সেখানে বাংলাদেশ চাইবে। সুতরাং আমাদের পররাষ্ট্র নীতির বিষয়ে, যেমন আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটাতে যদি ফেরত না দেয় তাহলে আর নতুন করে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব কাজী রেজা। একই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। যেটা ভারতের খুব বড় ধরনের একটি ব্যাপার ঘটে গেছে, যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটি হয়েছে তার দুটি চেহারা ছিল। একটি চেহারা যেমন বাংলাদেশের শেখ হাসিনাকে কেউ পছন্দ করছে না, তার সম্পর্কে যে প্রচণ্ড বিক্ষোভ, সেই বিক্ষোভের শুরুটা এইভাবেই হয়েছে, নিজদেরকে ধিক্কার দিতে গিয়ে কিন্তু সরকারকেই বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলেছে কে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা ছিল প্রধান একটি স্লোগান। আর শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেলেন, ভারতে পালিয়ে যাওয়ার পর জনগণের যে প্রচণ্ডভাবে জন উল্লাস, এখানে ভারতীয় যে 15 বছর যাবৎ তারা যা মনে করে আসছেন বা তারও 5 বছর আগে সমস্ত কিছু হারিয়ে গেল। তাহলে কি তাদের নীতি ব্যর্থ হয়ে গেছে? ভারত তো একটা জাতীয়তাবাদী সরকার, সেটা হিন্দু জাতীয়তাবাদ নিঃসন্দেহে। পাকিস্তানে যে সরকার আছে সেটাও জাতীয়তাবাদী, বাংলাদেশের যে সরকার আছে যেভাবেই বলুক জাতীয়তাবাদী। নেশন স্টেটের চেহারা এটা। নেশন স্টেট কখনোই নিজের পরাজয় নিজে মানতে পারে না। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।